রাজাকারের এত শক্তি হয় না এখনো বাংলাদেশে যে ক্ষমতা দখল করে ফেলবো ভোটের মাধ্যমে। আমি আপনাকে বলি, যদি জামাতের পক্ষে চক্রান্তকারী শক্তি না থাকতো সরকার সহ, তাহলে জামাতের সিট 20টার চেয়ে কম হইতো। আমি খুব ক্লিয়ারলি বলছি, এবং আমার বিরুদ্ধে চক্রান্ত হলে আমার ভোট আরো 50 থেকে 60,000 বেশি হইতো। কিন্তু আমার বিরুদ্ধে যে চক্রান্ত, অর্থ, লাঠি শক্তি এবং চক্রান্তের শক্তি, তিনটা শক্তি আমার বিরুদ্ধে কাজ করেছে। আমার ধারণা তারেক রহমানের নেতৃত্বে এখন বাংলাদেশ এমন একদিকে যাবে যে দিকটা ইউনূস সাহেবের বিপরীত, যত কথাই তারা বলুক। কারণ ইউনূস সাহেবের গত 18 মাসের যে কুকর্ম, অপকর্ম, এটার সঙ্গে যদি আমাদের মাথা মেলাতে হয়, আমার মনে হয় না এটা খুব ভালো ফল বয়ে আনবে বাঙালি জাতির জন্য। আমি আপনার কাছে আসবো দুটা প্রশ্ন নিয়ে। তার আগে আমি একটু গৌতম লাহিড়ীর কাছে যেতে চাইলাম। গৌতম লাহিড়ী, বাংলাদেশ এবং ভারত, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অনস্বীকার্য ভূমিকা ছিল। বাংলাদেশের স্বাধীনতার পক্ষ শক্তি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আপনি একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনার প্রতিক্রিয়া আমি জানতে চাই, এবং এরপর আমি মিরপুর ফজলুর রহমানের কাছে দুটা সুনির্দিষ্ট প্রশ্ন নিয়ে যাব। আমি তো আপনাকে আগেই বলছিলাম যে যেহেতু ময়দানে আওয়ামী লীগ নেই, সুতরাং আমাদের ভারতের কাছে অবশ্যই বিএনপি প্রথম পছন্দ, এবং বিএনপির সঙ্গে একটা রাজনৈতিক দল, তারা ক্ষমতায় এলে তাদের সঙ্গে সুসম্পর্ক নিশ্চিতভাবে আমরা আশা করি, যেটা ভারতের তরফ থেকে কিন্তু বার্তাও দেওয়া হয়েছে যে খালেদা জিয়া যেভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নত করতে চেয়েছিলেন সেরকম যেন হয়। ফলে আমাদের একটা আশা। আমার একটা প্রশ্ন থাকবে জনাব ফজলুর রহমানের কাছে, আপনার কেন্দ্রে গণভোটের বিষয়টা কিছু আপনি কি জানেন, মানে বলতে পারেন সেখানে কি হয়েছে, গণভোটের ব্যাপারটা কি হয়েছে, সেটা কি দাঁড়ালো, এরকম কিছু খবর আছে, কিছু কোনো তথ্য আছে যেটা কোনো বাংলাদেশের মিডিয়া থেকে এখনো জানতে পারিনি? ফজলুর রহমান, আপনার আসলে গণভোট নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমার তথ্য আছে, গণভোট 3 ভাগে ভাগ হয়েছে, বেশিরভাগটা না পড়ছে, আর হ্যাঁ ব্যাপারটা থার্ড হয়েছে, আর ভোট কেউ শিল দেয় নাই, এমনি ফেলে রাইকে গেছে, এটা সেকেন্ড হয়েছে আমার এলাকার যাওয়াটা। আমি একটা প্রশ্ন নিয়ে ফজলুর রহমানের কাছে যেতে চাই। আপনি সংসদ সদস্য হিসাবে আপনার অনেক দায়িত্ব এখন আপনার এলাকার শুধু না, সারা দেশের আইন এবং নীতি প্রণয়নে। গত 17 মাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে প্রশ্ন বলবো না, যেভাবে অবমানিত হয়েছে, আপনি সংসদে গেলে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের ব্যাপারে কি ভূমিকা রাখবেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই সরকারের অনেকের বিরুদ্ধে প্রচন্ড দুর্নীতির অভিযোগ আছে, প্রতিষ্ঠিত পাবলিক পারসেপশন আছে, সেই বিষয়ে আপনার ভূমিকা কি হবে জনাব ফজলুর রহমান? আমার ভূমিকা কি হবে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি। আমি আগেই বলছি, আমি সব সত্য কথা বলি, অর্ধ সত্য বলি না, মিথ্যা তো বলি না। আমি সত্য কথাগুলো বলবো, গত 18 মাসে কি হয়েছে 5ই আগস্টের পরে, এবং যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতা 5ই আগস্টের পরে চালিয়েছে, তাদের যে অপকর্ম, ওই যে অপকীর্তি, তাদের যে দুর্নীতি, তাদের যে দেশ বিক্রির যে একটা প্রবণতা, এবং বন্ধুকে শত্রু বানানোর যে প্রবণতা, এবং এটা যে একটা মিনি পাকিস্তান বানানোর জন্য তাদের যে চক্রান্ত, এই সবগুলোর ব্যাপারে প্রশ্ন কিন্তু তুলে ধরবই। কিন্তু আমি একা তো পাশ করতে পারবো না, পাশ করবে আমার দল, মেজরিটি পার্টি। আমি বলেছিলাম, আপনার মনে আছে কিনা, যে 2/3 উপরে আমি বলছিলাম এইভাবে, 3/24 240টা সিট বিএনপি পাবে। পরে বলছিলাম যে 8-10টা সিট এদিক সেদিক হইতে পারে, অবশ্যই 2/3 মেজরিটি পাবে। আজকে ইলেকশন হইছে, আপনারা যখন সমস্ত সাংবাদিকরা, আপনাকে আমি খুব বিরক্ত হয়ে বলছি, বাবা এইসব কথা কেন বল, যে এই যে এই জামাত পাশ করে ফেলতেছে। আরে এই দেশের মানুষ এত পাগল হয়েছে, এত পাগল, এই দেশে এখনো 1 লাখের উপরে মুক্তিযোদ্ধা জীবিত আছে,
ফজলুর রহমানদের মতো অধম মানুষেরা জীবিত আছে, রাজাকাররা ক্ষমতা আইসা পড়বে, এটা তো হয় না। তবে আমার কাছে মনে হয়েছে যে the role of leadership of আওয়ামী লীগ was not correct এই ইলেকশনের ব্যাপারে। এটা হলো এদের রুলটা খুব দুর্ভাগ্যজনক ভুল ছিল। আমার জনসভায় আপনি আওয়ামী লীগের ভোটারদের আহ্বান জানিয়েছেন বা আওয়ামী লীগের নিষ্পাপ বা দোষী না তারা যেন আপনাকে ভোট দেয়, আপনি কি সেই ভোটটা পেয়েছেন? হ্যাঁ, আমি সেই ভোটটা সবটাই পাইছি। সেই ভোটটা না, শুধু আপনাকে বলি, এইখানে 60,000 আমাদের হিন্দু বন্ধুদের ভোট আছে, এর মাঝে যদি 40,000 কাস্ট হয়ে থাকে, আমি 40,000 ভোট কাস্ট হয়ে থাকলে আমি 39,000 39,500 ভোট পাইছি তাদের। 500 ভোট হয়তো ভুলে টুলে যাইতে পারে, মেয়েরা সিল দিতে পারে না, কিন্তু সব ভোট আমার হয়েছে। এটা আপনি বোধহয় বুঝতে পারছেন বা আপনার জানা থাকার কথা। এর কারণ হলো তারা মনে করে ফজলুর রহমান যদি এই এলাকার এমপি হয় এবং দেশের পার্লামেন্টে কথা বলতে পারে, তাইলে এই দেশে হিন্দু বলতে যাদেরকে বলা হয়, অথচ একদিন কিন্তু আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, আমরা কিন্তু বাঙালি জাতিসত্তা হিসাবে বসবাস করার জন্য রাষ্ট্রটা তৈরি করেছিলাম। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। মুক্তিযুদ্ধের প্রথম কথাটাই কিন্তু 6 দফাতে এইটা এসেছিল, 6 দফার পরে 66 সনে। কাজেই এই জায়গাটা আপনাকে আমি বলি, এই জায়গাটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। এবং যারা গত 15 মাসে বা 18 মাসে এই দেশটাকে পাকিস্তান বানাতে চাইছে, এদের ব্যাপারে কথা বলবো। আমি কোন ছাড় এদেরকে দিব এটা মনে হয় না দিতে পারবো। আমি সত্য কথাগুলো তাদের সম্পর্কে বলবই, কারণ তারা এই দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছিল বা গেছে যে জায়গা থেকে মুখ দেখানোর কোনো ব্যাপার আর বিদেশের অন্য দেশের কাছে থাকে না। জাতি হিসাবে আমরা খুব ছোট হয়ে গেছি ইউনূস সাহেবের আমলে। জি, আমি আবার একটু স্বল্প সময়ের জন্য আপনার কাছে আসবো। আমি গৌতম লাহিড়ীর কাছ থেকে, জনাব গৌতম লাহিড়ীর কাছ থেকে একটু জানতে চাই। তার আগে একটু ফজলুর রহমানকে আমাদের একজন দর্শকের মন্তব্য জানাই। তিনি বলছেন, ফজলু ভাই হিন্দুদের ভোট পেয়েছেন, রাখবেন। আমি যেটা জানতে চাই জনাব গৌতম লাহিড়ীর কাছ থেকে, আপনি বলছিলেন যে ইলেকশনের পরে ইন্ডিয়ার পলিসি হয়তো নির্ধারণ হবে, ইন্ডিয়া কি করবে বাংলাদেশের সঙ্গে রিলেশনটায়। আমি আপনার দিক থেকে জানতে চাই, আপনি ভারতের একজন খ্যাতিমান সাংবাদিক এবং দায়িত্বশীল সাংবাদিক, যে আপনার কি মনে হয় যে ইন্ডিয়ার এখন কিভাবে ডিল করা উচিত বাংলাদেশের সাথে সম্পর্ক যে অবনতি হয়েছিল সেই ক্ষেত্রে। তারপর আমি ফজলুর রহমান দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। দেখুন, এটা কিন্তু ভারত সরকারের নীতি কিন্তু ঘোষণা হয়েই আছে যে যেভাবে খালেদা জিয়া ভারতের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে উন্নতি করেছিলেন, তারা চায় যে তারেক রহমানের সঙ্গে তিনি যেন সেই পথে এগোন। এবং আমার ধারণা যে ভারতের এই নির্বাচনের পর যে বিবৃতি যেটা জারি অফিসিয়ালি যেটা জানানো হবে, আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চিতভাবে, তিনি যদি প্রধানমন্ত্রী হন তারেক রহমান, আশা করছি যেটা, তাকে নিশ্চয়ই অভিনন্দন জানাবেন। সেই অভিনন্দন বার্তাতেই এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে আর কি, এটা নিয়ে কোনো ধোঁয়াশা থাকবে না। কিন্তু একটা কথা বলতে বলতে কথাটা ঘুরে গিয়েছিল। জনাব ফজলুর রহমান বলছিলেন যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব একটা ভুল করেছে। সেই ভুলটা যদি একটু উনি ব্যাখ্যা করেন যে কোনটা মনে হচ্ছিল যে এই নেতৃত্ব ভুলটা করেছিল, কি ধরনের ভুল করেছে এইবারের ক্ষেত্রে। আমি আগে সরকারে 15-16 বছর রাজত্বের কথা বলছি না, এবারে নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগের ভুলটা কি ছিল? কি সঞ্চালক কি কোনো প্রশ্ন করবেন? না, গৌতম লাহিড়ী জানতে চাচ্ছেন যে আওয়ামী লীগের ভুল ছিল, আপনি বলেছেন সেই ভুলটা কি, উনি একটু সুনির্দিষ্ট ভাবে জানতে চান। ভুল ছিল, 1 নম্বর ভুল ছিল তাদের সিদ্ধান্ত যখন নেওয়ার কথা এই দেশের রাজনীতি এবং ইলেকশনের ব্যাপারে, তখন কিন্তু তারা এখানে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ছিল। কিন্তু সিদ্ধান্তটা যখন তারা সর্বশেষ নিল, তখন কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিল। কি ভুল সিদ্ধান্ত? সেটা হলো তাদের উপর থেকে বলা হইল যে ভোটের বাক্সের কাছেই যাওয়া যাবে না, ভোট সেন্টারের কাছেই যাওয়া যাবে না।
আচ্ছা ঠিক আছে, ভোট সেন্টারের কাছে না গেলে তো একটা বুঝতাম যে এটা খুব ক্লিয়ার একটা সিদ্ধান্ত, ভোট সেন্টারের কাছে যাব না। যেমন এই 18 সনের না 24 সনের ভোটে বিএনপি বলছে আমরা যাব না, হ্যাঁ, কাজে আমরা যাই নাই। কিন্তু তারা ভোট সেন্টারের কাছে যাবে না বলে দেখা গেছে সব জায়গাতে তাদের দুই ধরনের কাজ হয়েছে। এক ধরন হইলো যারা নিরীহ আওয়ামী লীগ করে দেশের মধ্যে আছে, দুইটা একটা কেস খাইছে, একটু পালায় টালায় থাকে, আবার একটু মানুষ মনে করে যে এরা ভালো মানুষ, এই ভালো মানুষগুলো আবার ভোট দিছে ভোট সেন্টারে গিয়ে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আর যারা এখনো এই দেশে মানুষ মনে করে এরা খারাপ কাজ করছিল, আওয়ামী লীগের সর্বনাশ করছিল, মুক্তিযুদ্ধের সর্বনাশ করছিল বঙ্গবন্ধুর নামে এবং মুক্তিযুদ্ধের নামে, এরা সব জামাতকে ভোট দিচ্ছে। আমার কথাগুলো তাইলে তিন দিকে গেল কিন্তু আওয়ামী লীগ। একটা হলো নেতৃত্বের ডিসিশন হলো ডোন্ট গো টু পোলিং সেন্টার, ঠিক আছে, এটা মানলে কথা ছিল না, কিন্তু গেল, কিন্তু দুই দলই গেল। ভালো মানুষ যারা তারা বিএনপি কে ভোট দিল, আর যারা ওই বিভিন্ন ধরনের খেলায় মত্ত তারা জামাতকে ভোট দিল। এবং আমার এলাকাতে তাই হয়েছে বেশিরভাগ। ভালো যে আওয়ামী লীগ যারা, সব নিরীহ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ সব আমাকে ভোট দিছে। আর আজকে দুর্ভাগ্যজনক ভাবে আপনি জানেন মিঠামইন থানা রেজাল্টটা দেখে আপনি বুঝবেন এই রেজাল্ট ফজলুর রহমানের বিরুদ্ধে হইতে পারে না আব্দুল হামিদের সিদ্ধান্ত ছাড়া। আমার কথাটা আপনি এটা আমি খুব ক্লিয়ারলি দেখায় দিব যে এই উনার বাড়ির সেন্টার, উনার বাড়ির সেন্টারে জামাত পাস করে কেমনে, উনার বাড়ির সেন্টার, এবং সেন্টারটা হইলো উনার বাড়ির স্কুলে, বাড়ির ঘরের মধ্যে। এই সেন্টারে জামাত পাস করে কেমনে, উনার ইউনিয়নে জামাত পাস করে কেমনে? একটা ইউনিয়নে পাস করছে জামাত, সেটা হলো আব্দুল হামিদের ওনার আপন ছেলে বোধহয় এমপি ইলেকশন করেছেন জামাত থেকে। কে? যেখানে আমি 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 গৌতম দাস বাবুর প্রশ্নটার উত্তরটা দিচ্ছি, তার আপন শালা ইলেকশন করছিল করিমগঞ্জ তারাইল থেকে, জীবনে ওই এলাকাতে 10,000 ভোট পায় নাই জামাত, দাঁড়াইবারই সাহস পায় নাই। এখন তার আপন শালা দাঁড়ায় উসমান ফারুকের মতো ক্যান্ডিডেটে প্রায় ফেল করে দিয়েছিল, 3,000 ভোটে উসমান ফারুক সাহেব পাস করছে 86 and 83, তার শালা পাইছে 83, যেখানে 3,000 ভোট পাওয়ার মতো অবস্থা করিমগঞ্জ তারাইলে নাই। আমি সেই কারণে কথাটা বলছি যে আব্দুল হামিদ সাহেবের মতো লোক যদি জামাতকে ভোট দেওয়া হয়, এর চেয়ে দুর্ভাগ্য। উনি বলতে পারতো ডোন্ট গো টু সেন্টার। আমি আপনাকে একদম প্রমাণ দিয়ে বললাম যে একটা ইউনিয়নে আমি ফেল, ইউনিয়ন আমার সেন্টার, আমার কনস্টিটিউয়েন্সি, এর মধ্যে একটা ইউনিয়নে ফেল করছি, সেটা হলো আব্দুল হামিদের ইউনিয়ন এবং তার বাড়ির সেন্টার। জিনিসটা মানে দুর্ভাগ্যজনক। আমরা এই কারণে আপনাকে আরো অভিনন্দন, জিনিসটা ভুল করছে। আপনি দেখবেন যে যে এলাকাতে জামাত পাস করছে বা পাস করবে, সেই সব এলাকাতে আওয়ামী লীগ টোটালি যারা ওই যে এখনো যারা অপে আছে, বিভিন্ন কারণে জামাতের কাছে মাপটাপ চায়, অথবা জামাত তাদের কাছে সম্পর্ক করে এই ভোটটা নিয়ে গেছে, আওয়ামী লীগের ভোটটা। আমি আপনাদের দুজনের কাছে এবং এডওয়ার্ড ফজলুর রহমান আপনাকে আবারও অভিনন্দন জানাই আপনার এই বিজয়ের জন্য। কারণ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা যখন সাংঘাতিক রকম চ্যালেঞ্জের মুখে, তখন আপনার সেই 71-এর বীর যোদ্ধার ভূমিকা বাংলাদেশকে উজ্জীবিত রেখেছে, বাংলাদেশে হাজার হাজার লক্ষ তরুণকে উজ্জীবিত রেখেছে। সবশেষ শুধু 1 মিনিট করে আপনাদের দুজনের কাছে, আমি দুজনের কাছে, এটা যেমন গৌতম লাহিড়ী, তিনি বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে অনেক ক্লোজ, উনি খোঁজ রাখেন এবং উনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, এবং এডওয়ার্ড ফজলুর রহমান, আপনাদের দুজনের কাছে আমি জানতে চাই আগামী দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী যেই অ্যাক্টিভিটিস গুলো আমরা গত 17 মাসে ডক্টর ইউনূস সরকারের সময় দেখেছি, এইটাই কি ধারাবাহিকতা থাকবে, নাকি আমরা আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যেতে পারবো? কি মনে হচ্ছে আপনাদের অভিজ্ঞ দুজন রাজনৈতিক মানুষ, রাজনৈতিক বিশ্লেষণ হিসাবে, আমরা কি সেই যে আমাদের মাহফুজুর রহমান সাংবাদিক বলছিলেন দ্য এন্টার অফ মার্ডার, এরা অফ মার্ডার,
সেই জায়গা থেকে আমরা কি মুক্তি পাবো কিনা? জনাব এডভোকেট ফজলুর রহমান, আপনাকে দিয়ে জানতে চাই, তারপর গৌতম লাহিড়ী দিয়ে আমরা শেষ করবো। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, যতদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের পথে বাংলাদেশ আসবে না, যতদিন পর্যন্ত ৭২-এর সংবিধানকে ধারণ করবে না, এ নিয়ে প্রশ্ন থাকবে, বাংলাদেশের বন্ধুকে শত্রুকে এই নিয়ে ধোঁয়াশা কুয়াশা থাকবে, অতদিন পর্যন্ত বাংলাদেশ সঠিকভাবে চলতে পারবে না। আমি মনে করি যে বাংলাদেশকে অবশ্যই মুক্তিযুদ্ধের পথে আসতে হবে, এবং এই ব্যাপারে যাদের ভূমিকা থাকবে সেই ভূমিকাটা আমি গত ১.৫ বছর যেভাবে পালন করছি এর চেয়ে আরেকটু বেটার হবে এবং পলিশড হবে, যেহেতু আমি পার্লামেন্ট মেম্বার হিসাবে সেখানে কথা বলবো। জনাব গৌতম লাহিড়ী, আপনি কি মনে করেন দূর থেকে আপনার পর্যবেক্ষণ? অত্যন্ত খুবই আশাব্যঞ্জক কথা উনি বলেছেন, এবং মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক, এবং বলে আমার নিজের ধারণা এই আদর্শে যদি বাংলাদেশ মানে অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, তাহলে নিশ্চিতভাবে দুদেশের সম্পর্কে, মানুষের সম্পর্কে আবার আমরা হয়তো ভবিষ্যতে একটা সোনালী অধ্যায় দেখতে পারবো আর কি, এটা আশা করি। যদি এই চেতনাতে বাংলাদেশ, যেটা উনি চাইছেন, উনি যেটা বলছেন, আমি বিশ্বাস করি যে সেই আদর্শে ভবিষ্যতে বিএনপি সরকারও চলবে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে। ধন্যবাদ। এই ভোটের ভালো অনেক থাকুন, সংশয় অনেক শুভেচ্ছা। আমারও অভিনন্দন, আমার তরফ থেকে অনেক অভিনন্দন। আপনি আরো আমিও কৃতজ্ঞতা প্রকাশ করলাম অনারেবল না, না, গৌতম দার সঙ্গে, আমিও কৃতজ্ঞতা, যে আমাকে অভিনন্দন জানানোতে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। পরে গিয়ে অনেক দেখে ধন্যবাদ আসবো। রহমান, আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা, কিংবদন্তি বাংলাদেশের মানুষ, আপনাকে দেখে আমরা উদ্দীপিত হই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।